ওয়েলকাম ব্যাক টু অল টু বিএলিট একাডেমি। তো আজকে আমরা শুরু করতে চলেছি যে ডাব্লিউবিপিএসআই যে পরীক্ষাটা হয়েছিল 2021-এ, তার পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাকচুয়ালি যে আমাদের কোশ্চেন আনসার আসে তার জন্য একটা বড় রোল প্লে করে, এবং তোমরা বলতে পারো যে অনেক সময় দেখা যায় 7 থেকে 8টা কোশ্চেন এরকমও হয় যেগুলো পিওয়াইকিউ থেকে চলে আসতে পারে। এছাড়া কি হবে, এখান থেকে আমরা জানতে পারি প্যাটার্ন, যে কোন প্যাটার্নে এক্সাম আসবে, মানে মানে কোশ্চেন আসবে, এবং ওই প্যাটার্ন যেটা ফলো করবে সেখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। মানে আমরা একটা ক্লু পেয়ে যেতে পারি। ওই জন্য যত বড় বড় টপার আছে বা যারা এক্সাম ক্র্যাক করেছে সবার কাছ থেকে এটাই শোনা যায় যে পিওয়াইকিউটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এটার জিকে সিরিজটাকে নিয়ে এক্সপ্লেন করতে চলেছি। ঠিক আছে, তো লেট গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন ইতিহাস থেকে এসেছিল, কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? এখানে উত্তর কি হবে? উত্তর হবে সিরাজউদ্দৌলা। ঠিক আছে, তো সিরাজউদ্দৌলা নিয়ে যদি আমরা জানি তাহলে কি হবে, ইন 1757 কি হয়েছিল? ব্যাটেল অফ পলাশি, পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কি ছিল? সিরাজউদ্দৌলা। ঠিক আছে, এছাড়া তখন অ্যাকচুয়ালি ব্রিটিশারদেরকে সাহায্য কে করেছিল? করেছিল মীর জাফর। এবং আরেকজনের নাম আছে এখানে, মীর কাসিম। মীর কাসিম কে ছিল? মীর কাসিম যদি আমরা বলতে চাই তো তখন সিরাজউদ্দৌলা পরবর্তীকালের একজন নবাব ছিল মীর কাসিম, এবং 1764 খ্রিস্টাব্দে যে ব্যাটেল অফ বক্সার হয়েছিল সেটাতে তখন নবাব কে ছিল? মীর কাসিম। তিনজনে মিলে, একটা হচ্ছে বাংলার নবাব যে ছিল মীর কাসিম, সেকেন্ড কে ছিলেন ওখানে? সেকেন্ড ছিলেন আওয়াধ, আওয়াধের যে নবাব সে ছিলেন, আর থার্ড ছিল বাহাদুর শাহ আলম টু, সেটা ছিলেন কে? দিল্লির মুঘল তখন বাদশাহ। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন দেখা যাক। কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? এখানে উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, এছাড়া কি কি আছে একবার চেক আউট করে নি। এখানে আছে লর্ড বেন্টিং। বেন্টিং এর টাইমে আমরা জানি ভালো করে যে সতীদাহ প্রথার রোধ এইটা হয়েছিল, এবং ম্যাকলের যে প্রতিবেদন এসেছিল সেটাও কার সময় এসেছিল? বেন্টিং এর সময় এসেছিল। এছাড়া কে আছে? মাউন্ট ব্যাটেন। মাউন্ট ব্যাটেন আমরা জানি যে আমাদের স্বাধীন ভারতের প্রথম যদি বলা হয় যে ভাইসরয় কে ছিল, তাহলে হবে মাউন্ট ব্যাটেন। তো যখন আমরা কোনো কোশ্চেন এরকম ভাবে পড়বো, এমসিকিউ এর টাইপে পড়বো না বা পড়ার চেষ্টা করবে না। যখনই কোনো কিছু পড়বে তো ট্রাই করবে তার যে অপশন গুলো সেগুলো অপশন টেস্ট করে করে যেতে, তাহলে ওইগুলো থেকে আমরা ফার্দার ক্লু পাবো যে কি রকম প্রশ্ন আসতে পারে বা এইটা থেকেও প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো এখানে কি লেখা আছে? 1792 খ্রিস্টাব্দে ডিসেম্বরে প্রণীত রেগুলেশন ফর দ্য পুলিশ অফ দ্য কালেক্টরশিপ ইন বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা, এই যেটা ছিল সেখান থেকে উনি প্রথম জানিয়েছিলেন যে এবার থেকে যে থানাগুলো আছে সব সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হবে। এটা একটু ট্রিকি কোশ্চেন ছিল, কিন্তু যারা যারা করার ঠিক করে চলে আসবে। চলো পরের প্রশ্ন দেখা যাক। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল? একদম এখানে আনসার হবে পালি। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি যদি বলি আমরা বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কি, ত্রিপিটক হচ্ছিল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। এটাকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি: সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। ঠিক আছে, আর এই তিনটেই পালি ভাষায় লেখা। একমাত্র অভিধর্ম পিটক যেটা আছে সেখানে প্রাকৃতেরও কিছু ছাপ দেখা গিয়েছে। পরের প্রশ্ন দেখা যাক। নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিল? এটা খুব ট্রিকি কোশ্চেন ছিল এবং অনেকে কোশ্চেনটা পারেনি। অপশন কি ছিল? মানিক চাঁদ, খোয়া ওয়াজিদ, উমি চাঁদ, ফটিক চাঁদ। এখানে উত্তর হতো কি? মানিক চাঁদ। পরের প্রশ্ন দেখা যাক। মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা কে ছিল? মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা ছিল বিশাখ দত্ত। এছাড়া যাদের যাদের নাম দেওয়া আছে দেখা যাক কে কে আছে। কলহন, কলহনের কি ছিল? রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী যেটা ছিল সেটা কাশ্মীরের যে ইতিহাস সেটা লেখা আছে এটার মধ্যে। শূদ্রকের একটা খুব ফেমাস লেখা আছে মৃচ্ছকটিকম। মৃচ্ছকটিকমের অনেক সময় দেয় যে এটার মানে কি, এটা হচ্ছে যে কার্ট অফ ক্লে, মানে মাটি দিয়ে তৈরি একটা গরুর গাড়ি। ঠিক আছে, আর একজন আছেন ফেমাস অফ অল টাইম, কালিদাস। ইনি লিখেছিলেন রঘুবংশম,
শকুন্তলা, কুমার সম্ভবম, এছাড়া মালকগ্নিমিত্রম, এই সমস্ত যে রাইটিং গুলো আছে, আরো কিছু রাইটিংস আছে, তো এইগুলো কার লেখা, এগুলো কালিদাসের, এটা ভালো করে সবগুলো চেক আউট করে নিও। তো এখানে কি লেখা লেখা আছে, মুদ্রা রাক্ষস চতুর্থ শতাব্দী বা অষ্টম শতাব্দীতে সংস্কৃত কবি বিশাখ দত্ত দ্বারা রচিত একটি ঐতিহাসিক নাটক বিশেষ। জটিল রাজনৈতিক ও কূটনৈতিক কৌশলের মধ্যে দিয়ে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক উত্থান এই নাটকের মূল উপজীব্য। এবারে মৌর্য সম্রাট যখনই বলবে চন্দ্রগুপ্ত মৌর্য, এলে পর আরেকজন আসবে, তিনি কে হচ্ছেন, তিনি হচ্ছেন কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। ওনার লেখা বইয়ের নাম কি, অর্থশাস্ত্র। চলো পরের প্রশ্ন দেখা যাক। 1943 খ্রিস্টাব্দে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? এখানে আমাদের উত্তর কি হবে, সিঙ্গাপুর। অনেকে গুলি পরে রেঙ্গুন করে দিয়ে আসবে, কিন্তু না, এটার আনসার হবে সিঙ্গাপুর। এবং এইটারই অক্টোবর করে উনি দায়ভার নিয়েছিলেন, মানে এই সালেরই দায়ভার কিসের নিয়েছিলেন, আজাদ হিন্দ ফৌজ। এবং এর দায়ভার কে ওনার হাতে তুলে দিয়েছিল, দ্য ফেমাস রাসবিহারী বোস। রাসবিহারী বোসের যদি কথা আসে, তাহলে একটা জিনিস মনে রাখবে, যে পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কালজয়ী রচনা আছে, সেই পথের দাবির যেটা মেন ক্যারেক্টার যে ছিলেন, তিনি হচ্ছেন রাসবিহারী বোস। ওনাকে লক্ষ্য করে ওইটা লেখা হয়েছিল, এবং সেখানে ওনার নাম দেওয়া হয়েছিল সব্যসাচী। ঠিক আছে। আর এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়ে পরে কটা জিনিস, যে 1941 এ উনি দেশ ত্যাগ করেন। 1943 তে উনি যে এখানে সরকার তৈরি করেছিলেন এইটা। আর অগাস্ট 18 1945 এ ওনার প্লেন ক্র্যাশ হয়। এইটা ওই থিওরিতে, মানে একটা থিওরিতে বলা আছে। ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন দেখা যাক। তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? তমলুক জাতীয় সরকার যখনই দেখবে, তখন আনসার দিয়ে দেবে সতীশ চন্দ্র সামন্ত। পরের প্রশ্ন দেখা যাক। ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির, মানে এবার আমাদের ইতিহাস হয়ে গেল, ভূগোল। এইবারে দেখো একটা জিনিস, আগের বার যেটা আমি তোমাদেরকে করেছিলাম কেপি রিসেন্টলি, মানে 2023 এর যেটা, সেখানে হিস্ট্রি ওয়েটেজ ছিল 15 থেকে 16টা, কিন্তু এইখানে হিস্ট্রি ওয়েটেজ কত দিয়েছে, 7টা। মানে এইগুলো কিন্তু ভ্যারি করবে, তোমরা এটা আশা করে নিয়ে চলো না যে এইটা প্রত্যেকবার হিস্ট্রিতে এরকমই দেয়, তোমাকে এটাই দেবে, সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে। তো এইরকম ভাবে পিওয়াই কি গুলোকে একটু নিজেরা ভালোভাবে বুঝবে, জানবে। আমি সেই জন্য এই সিরিজটা তোমাদেরকে করাচ্ছি, যেন নিজের কোশ্চেন আনসার দেখে ওখানে অবাক হওয়ার থেকে ফার্স্ট থেকে জেনে নেওয়া দরকার, যে ডাব্লিউবি পিআরবি কিরকম ভাবে কোশ্চেন দেয়, মানে কিরকম ভাবে আমাদের ওগুলো ফেস করতে হবে। ঠিক আছে। তো চলো দেখা যাক। ভূগোল। ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? এইখানে একটা জিনিস দেখবে, বনভূমি শতকরা বলেছে, শতকরা যখনই পার্সেন্টেজে বলবে, আনসার হবে কিন্তু মিজোরাম। আর যদি বলে যে ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক, শতকরাটা যদি না দেয়, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে মধ্যপ্রদেশ। এই জিনিসগুলোকে একটু ভালো করে মাইন্ড করবে। নেক্সট দেখা যাক, এখানে দিয়ে রেখেছে যে কত, 84.41%। ঠিক আছে, দেখে নিও। ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? দীর্ঘতম জাতীয় সড়ক দেখলে পরে NH44। আর এখানে যদি জানানো হয় যে দীর্ঘতম নয়, যদি শর্টেস্ট জানানো হয়, তাহলে কি হবে, সেটা আছে আমাদের মহারাষ্ট্রতে, এবং সেটা হচ্ছে NH548। পরের প্রশ্ন দেখা যাক। তেহেরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? এখানে দেখো অপশনে আছে গঙ্গা, রবি, ইচ্ছামতি, ইরাবতী। আমরা সবাই পড়ে এসেছি এটা ভাগীরথী, তাই তো? তো গঙ্গাই যখন নিচে নেমে আসছে, তার আরেক নাম হচ্ছে ভাগীরথী, সেটা তোমরা জানো। আর এখানে কনফিউজ হওয়ার কিছুই ছিল না, এখানে আনসার হতো গঙ্গা। এই জন্য দেখো সাইডে স্ল্যাশ করে ভাগীরথী লেখাও আছে। তো তেহরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরির কাছে ভাগীরথী নদীর উপর নির্মিত বহুমুখী পাথর এবং মাটি ভরাট কৃত্রিম বাঁধ। তো
তো এখানে সর্বোচ্চ বাঁধ যখনই বলছে তখনই কিন্তু তোমার মাথায় স্ট্রাইক হওয়া যাওয়ার কথা যে কত, 260.5 মিটার। এরকম ভাবে পড়াগুলোকে রেডি করবে। পরে কি আছে, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? পম্পাস এখানে কোথায়? অ্যাকচুয়ালি এটার আনসার হবে দক্ষিণ আমেরিকা। এবং যখনই পম্পাস এর কথা চলে আসবে বা তোমাদের এগুলো জানতে হবে যে তৃণভূমি, তৃণভূমি অন্য মানে প্রত্যেক মহাদেশে তার একটা নিজস্ব নাম আছে, তো সেগুলো কি? উত্তর আমেরিকাতে তাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা প্রেরি। এশিয়াতে কি বলবো? এশিয়াতে বলবো স্টেপস। আফ্রিকাতে কি বলবো? এটা হচ্ছে সাভানা। এবং একটা দেয়নি এখানে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে এটাকে আমরা কি বলবো? অস্ট্রেলিয়া বলে ডাউন্স। ঠিক আছে, তো এরকম ভাবে এগুলোকে মনে রাখবে। আর যারা যারা এখনো ডাব্লিউবিপি এই সিরিজের, যেটা তোমার কেপিএসআই আগের বারের যে কোশ্চেন আনসারটা এসেছিল 2023, ওই সিরিজটা এক্সপ্লেনেশন দেখোনি তাদেরকে বলছি একবার গিয়ে পরে দেখে নিও, ডেসক্রিপশন বক্সে আমি ওটার লিংক দিয়ে দেবো। কারণ হচ্ছে তোমাদেরকে এই সিরিজের সমস্ত কোশ্চেন আনসার মানে ইয়ার ধরে ধরে কমপ্লিট করতে হবে, এবং শুধু কমপ্লিট না, এগুলো থেকে বুঝতে হবে, জানতে হবে, আবার শিখতে হবে। তাহলেই কিন্তু ওখানে পরীক্ষা হলে গিয়ে জিনিসগুলো অনেকটা ইজি হয়ে যাবে তোমার কাছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? অপশন কি আছে? দামোদর অববাহিকা, গোদাবরী অববাহিকায়, মহানদী অববাহিকায়, সোন অববাহিকায়। এটা একদম আনসার হবে দামোদর অববাহিকা। কারণ হচ্ছে দেখো, দামোদরের তীরেই যদি এক এক করে দেখতে যাও, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখন ফার্স্ট উত্তোলনে, মানে ফার্স্ট যে রিজার্ভ যাকে আমরা করতে পারি, সেটা হচ্ছে কি ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ড কোথায় আছে? দামোদরের অববাহিকায় আছে, তার মানে এখানে উত্তর কি হবে? দামোদরই হবে। এছাড়া কি আমাদের ভারতে যে কয়লা পাওয়া যায়, সেটা কোন যুগের পাওয়া যায়? সেটা গান্ডোয়ানা যুগের পাওয়া যায়। ঠিক আছে, ওটা আজ থেকে 30 কোটি বছর আগে সৃষ্ট গান্ডোয়ানা যুগের কয়লার পরিমাণ ভারতে সর্বাধিক। এদেশে মোট কয়লা উত্তোলনের প্রায় 98%ই গান্ডোয়ানা যুগের কয়লা। সর্বাপেক্ষা উৎকৃষ্ট মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস জাতীয় এই কয়লা উৎপাদক অঞ্চলগুলির নাম দামোদর উপত্যকা, এই যেগুলো আছে করে নিও। নেক্সট দেখা যাক, ছ ঘটিকার বৃষ্টি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এবং অনেকেই ছেড়ে এসছে এটাকে। এটা হচ্ছে দেখো, আমাজন ও কঙ্গো অববাহিকা, ইয়াংসে অববাহিকা, হোয়াংহো নীল নদ। এখানে আনসার হবে কি আমাজন ও কঙ্গো অববাহিকায়। নিম্ন অক্ষাংশীয় জলবায়ু অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি থাকে। এই পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন নামে পরিচিত। ঠিক আছে, তো সেটা কোথায়? অ্যামাজন আর কঙ্গো অববাহিকা, মনে রাখবে। নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? দীর্ঘতম নদীর অপশন কি আছে? গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, সিন্ধু। তো আমরা অনেকেই এখানে গঙ্গা করে আসবো বা করে আসবো কি ব্রহ্মপুত্র। ঠিক আছে, কিন্তু অপশনের মানে আমাদের আনসার হবে কিন্তু সিন্ধু। এখানে প্রত্যেকটা লেন দেয়া আছে। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদের 2880 কিলোমিটার। সিন্ধু নদের কত? 3200 কিলোমিটার। আর গোদাবরী যেটা আছে সেটা হচ্ছে 1465 কিলোমিটার। মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে সিন্ধু নদী মানে আমাদের ভারতের বলতে গেলে দীর্ঘতম নদী এটাকে বলা যেতে পারে, কিন্তু সবটা ভারতে নেই। ভারতে প্রবাহিত হওয়ার মানে সর্বোচ্চ বলবো না, সব থেকে দীর্ঘ নদী কোনটা, তাহলে কিন্তু সেটার আনসার আসবে মা গঙ্গা। ঠিক আছে, কারণ গঙ্গা নদী ভারতের মধ্যে অনেকটা প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন দেখা যাক, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? কৃষ্ণা নদী, গোদাবরী, কাবেরী, ব্রহ্মপুত্র। কোন কৃষ্ণা নদী? ঠিক আছে, এটাকে মনে রাখবে। কৃষ্ণা নদীর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ উপনদী হলো তুঙ্গভদ্রা নদী। পশ্চিমঘাট পর্বতমালা থেকে উদ্ভূত তুঙ্গ নদী আর ভদ্রা নদী মিলে পরে এই নদীর সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন দেখা যায়, নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর? এটার আনসার হবে কান্ডালা। কান্ডালাটা কোথায় আছে? কান্ডালা আছে মহারাষ্ট্রতে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক, নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? যখনই ফলো মানে কোশ্চেন দেখবে, কোশ্চেনটাকে লাস্ট পর্যন্ত ফলো করবে, হাতে যতই টাইম কম থাক, কারণ এইটা তোমরা স্কিপ করবে নয়, তাহলে কিন্তু সামনে যাদের তুমি দেখতে পাবে প্লুটো প্লুটো, ওখানে গিয়ে তুমি চলে আসবে। ঠিক আছে,
তো নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? নয় যখনই বলবে দেখবে প্লুটো আছে, সিরিয়াস, ইরিস আর আছে নেপচুন। নেপচুন কিন্তু কখনোই একটা বামন গ্রহ নয়, ঠিক আছে? বামন গ্রহ বা ডুয়ার্ফ প্ল্যানেট অ্যাকচুয়ালি কাকে বলা হয়? এটি একটি গ্রহীয় ভরযুক্ত বস্তু বা গ্রহগুলির মতো মহাকাশে আধিপত্য বিস্তার করতে পারে না, আবার যা একটি প্রাকৃতিক উপগ্রহও নয়। পরের প্রশ্ন কি আছে? সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায়? সানরাইজ ইন্ডাস্ট্রি এখন বলতে গেলেই পেট্রোকেমিক্যাল শিল্প, ঠিক আছে? এটাকে আমরা সূর্যোদয় শিল্প বলতে পারি। পরের প্রশ্ন দেখা যাক। কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? কত সালে? এখানে দেখো আমাদের অপশন ভুল দেওয়া হয়েছিল, এটা আনসার হতো 1987। কিন্তু যেহেতু দেখো অপশনেই দেখতে বুঝতে পারছো, একটা হচ্ছে 9 এর দশকে আছে, 6 এর দশক, 8, অবভিয়াসলি তাহলে এটাই আমার আনসার হতো, কিন্তু এটা প্রপার আনসার হচ্ছে 1987। তো এইখানে তোমাদেরকে প্রশ্ন করব যে আমাদের পশ্চিমবঙ্গে মোট কটা হেরিটেজ সাইট আছে? একটা হচ্ছে সুন্দরবন, আরেকটা কি? কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন দেখা যাক। বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত বছর? বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল হচ্ছে 6 বছর। কারণটা কি এখানে? বিধান পরিষদ যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আছে বিধানসভা। বিধানসভা একদম 5 বছর পর পর যেরকম ওদের মেয়াদ সেরকম, কিন্তু বিধানসভাটা অনেকটা রাজ্যসভা যেরকম সেরকম হিসাবে তোমার কাজ করে, মানে আমাদের যেটা আপার হাউস ঠিক তোমার সেরকম কাজ করে। প্রত্যেক 2 বছর অন্তর অন্তর এক একজন মেম্বার এখানে রিটায়ার্ড হন, কিন্তু এক একজনের মেয়াদ যদি বলা যায় সেটা হচ্ছে 6 বছর। এবং ভারতে মাত্র 6টি রাজ্য আছে যার মধ্যে এই বিধান পরিষদের সদস্য মানে বিধান পরিষদরা আছে। তো সেগুলো কি কি? এগুলো মনে রাখবে। ইউপি, বিহার, কর্ণাটক, 4 মহারাষ্ট্র, 5 হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আর 6 হচ্ছে অন্ধ্রপ্রদেশকে ভাগ করে কি তৈরি হয়েছিল? তেলেঙ্গানা। এই 6টা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখা যাক। ভারতবর্ষে কোন রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে? মানে কোন রাজ্যে? তো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা যখনই বলা হবে সেটা কে হবে? অ্যাডভোকেট জেনারেল, ঠিক আছে? আর যদি এই জায়গায় বলা হতো যে আমাদের ভারতবর্ষের কে, তাহলে সেটা কে হতো? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তো এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, বা একটা জেনারেল প্রশ্ন মাথায় আসার কথা, যে এখন ভারতের অ্যাটর্নি জেনারেল কে আছে? এখন ভারতের অ্যাটর্নি জেনারেল কে আছে? আর ভেঙ্কটরমণী। ভেঙ্কটরমণী। আর যদি বলা হয় যে আমাদের পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল কে আছেন, এটা হবে কিশোর দত্তা, ঠিক আছে? আর এটা ভারতবর্ষের সংবিধানে 165 নম্বর ধারাতে অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়ার কথা বলা আছে, ঠিক আছে? মানে অ্যাডভোকেট জেনারেলের কথা বলা আছে। পরের প্রশ্ন দেখা যাক। কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতবর্ষের সংবিধানে কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? কল্যাণকারী রাষ্ট্রের ধারণা যখনই দেখবে সেটা আর কোনো দিকে না তাকিয়ে লিখে দেবে ডিপিএসপি, রাষ্ট্রনীতির নির্দেশমূলক নীতি। এটাকে আমরা কি বলি? ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে? তো ডিপিএসপি নিয়ে আমরা কি জানি? এটা হচ্ছে 4th পার্টে আছে, এবং কি আর্টিকেল 36 থেকে 51 অব্দি এটা আছে। এছাড়া এর বড় ভাইকে মৌলিক অধিকার, মৌলিক অধিকার হচ্ছে আমাদের আর্টিকেল পার্ট 4, আর্টিকেল বলছি, এটা পার্ট 4 এ তে আছে। এছাড়া যদি বলা যেতে পারে যে 51 এ আর্টিকেলে এই মৌলিক অধিকারগুলি আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার এই এই যে কোশ্চেনটা এগুলো রিপিট হয়, হ্যাঁ? তো পরের প্রশ্ন দেখা যাক, যে সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো যায়? অ্যাবসলিউট জিরো যখনই দেখবো তখন আমরা কি করবো? -273.15 ডিগ্রি সেলসিয়াসকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা, ঠিক আছে? তো এটা যদি তোমার ডিগ্রি সেলসিয়াসে দেয় এটা হবে, আর যদি ডিগ্রি ফারেনহাইটে দেয় তাহলে কি লিখতে হবে? -459.67। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। যদি ব্যারোমিটারে পারস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার
দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? যখনই ব্যারোমিটার এরকম যদি ধরো হয়, তো এখানে যখনই দেখছো পারদ স্তম্ভটা কি আস্তে আস্তে এরকম ভাবে ডাউন হচ্ছে বা খুব জলদি ডাউন হচ্ছে, তো এখানে দ্রুত হ্রাসের কথা বলেছে, তাহলে কি হবে? তাহলে এখানে ঝড়ের সম্ভাবনা আছে। এবারে যদি আস্তে আস্তে হয় তাহলে বৃষ্টির সম্ভাবনা আছে, নিম্নচাপের সম্ভাবনা আছে। এই যে জিনিসগুলো আছে এইগুলো আমাদেরকে পড়ে রাখতে হবে। এছাড়া যদি আস্তে আস্তে জিনিসটা উপরে যায় তাহলে কি হবে? রৌদ্র উজ্জ্বল একটা আবহাওয়া দেখতে পাওয়া যাবে বা পরিষ্কার আবহাওয়া হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে, যদি উপরে যায়। আর যদি নিচে যায়, যা বললাম। তো এগুলো ভালো করে পড়ে নেবে। এরপরে আসে কি টর, কিসের ইউনিট? তো যখনই দেখতে পাবে টর, টর হচ্ছে কিন্তু চাপের ইউনিট, ঠিক আছে। তো এছাড়া দেখা যাক কি আছে টর ছাড়া। টর ছাড়া দেখো এখানে দেয়া আছে গতি। গতি তোমরা জানো, কিলোমিটার পার আওয়ার, না হলে হচ্ছে কি মিটার পার সেকেন্ড। এছাড়া দেয়া আছে বল, ফোর্স। ফোর্স হচ্ছে হয় ডাইন না হলে নিউটন। সিজিএস, এসআই এগুলো সব চেক আউট করে নিও। এখানে আছে কার্য, কার্য বা ওয়ার্ক। ওয়ার্ক যখন দেখবে সেটা হচ্ছে জুল, ঠিক আছে। এই ইউনিট গুলো ভালো করে পড়ে নেবে। ইউনিট চ্যাপ্টার থেকে প্রত্যেকবার কোশ্চেন থাকে একটা করে, তো এই চ্যাপ্টার গুলো রেডি করে যাবে। নেক্সট ম্যাথ দেখা যাক। ম্যাথ বলছি, নেক্সট কোশ্চেন দেখা যাক। ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়েছে? ফায়ার আইস বলতে অপশন কি কি আছে? প্রোপেন হাইড্রেট, ইথেন হাইড্রেট, মিথিলিন হাইড্রেট, মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট কে বলতে পারি আমরা ফায়ার আইস। কেন বলা হয় তার একটা মানে ব্যাপার আছে। যখন এই মিথেন হাইড্রেট যে এলিমেন্টটা খুঁজে পাওয়া যায়, সেটা এরকম একটা বরফের যে জালক থাকে, মানে যে ধরো জাস্ট লাইক জাল, তো ওরকম যে জাল আছে, সেই জালকে বরফের জালক থাকে এরকম। তো বরফের জালকের মধ্যে এক একটা মিথেনের অণু এইরকম ভাবে থাকে। তো যার জন্য কি হয়, অনেক সময় দেখা যায় মিথেন হচ্ছে কিন্তু একটা কি, যে খুব জলদি জ্বলে যায় সেরকম একটা পদার্থ। তো যখন এই জিনিসে আগুন লেগে যায়, তো তখন দেখা যায় মিথেন গুলো জ্বলতে থাকে, যদিও বা তারা বরফের দ্বারা ঢাকা আছে। 85% যেটা আইসের মলিকিউল, ওয়াটার এর আইসের মলিকিউল, সেইটা দিয়ে এলিমেন্টটা তৈরি হয় 85%, তাও কিন্তু এখানে আগুন লেগে যায় বা লাগতে পারে, ঠিক আছে। তো ফর দ্যাট রিজন কি বলা হয়, এই এলিমেন্টটাকে বলা হয় ফায়ারে আইস। তো এরকম যখনই পড়বে এরকম একটু ক্লু নিয়ে পড়বে, তার ফলে আমাদের মাইন্ডে ভালোভাবে ওই জিনিসটা মাথায় থাকবে। এমসিকিউ একদম চোখ বন্ধ করে কিন্তু বারবার বলছি করবে না। প্রিলিমস ক্র্যাক করে নিলেও কিন্তু মেন্স ক্র্যাক হবে না, ঠিক আছে। এছাড়া বাকি যেটা আছে আমি সেটা পার্ট 2 তে নিয়ে আসবো। আর তার মধ্যে তোমাদেরকে বলছি যে যারা যারা এখনো চ্যানেলটাতে নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং তোমার সাথে সাথে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, যেন এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর এই চ্যানেলটাকে যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমাদের মধ্যে একটা উৎসাহ থাকে নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসার জন্য, ঠিক আছে। আর শেষে একটাই কথা বলবো, যে লড়তে থাকো, জিত আমাদেরই হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।